হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি কি বললাম, তোমাদেরকে এখানে বলতেছি যে এখানে আমাদের যে 4টে মানে n সংখ্যক বস্তু হতে যদি r সংখ্যক বস্তু নিয়ে আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে npr হয়। সেজন্য আমরা করলাম কি 6টি জিনিস থেকে 4টি জিনিস নিয়ে আমরা সেই সংখ্যা গঠন করছি 6p4। এখন আমি তোমাদেরকে বলতেছি যদি প্রথমে 0 চলে আসে, যদি এই 0টা আসতে তো পারে প্রথমে, যদি 0 আসে সেক্ষেত্রে কিন্তু আর 4 অঙ্ক বিশিষ্ট অঙ্ক হবে না, তখন কিন্তু হয়ে যাবে কি 3 অঙ্ক বিশিষ্ট। এখন তাহলে প্রথমে 0 রাখলে তাহলে তো এটা হয়ে গেল 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি একটা কথা লিখি এখানে, মনে করো যে প্রথমে আমি 0 রাখলাম, তাহলে এখানে জায়গা কয়টা হলো, জায়গা হলো 3টা। আর আমাদের এখানে সংখ্যা থাকলো কয়টা, অঙ্ক থাকলো কয়টা, 5টা, 1 2 3 4 5টা। তার মানে যদি প্রথমে 0 রাখি বাকি অঙ্কগুলো এখানে বসতে পারে, বসে কিন্তু সংখ্যা গঠন করতে পারে, সেটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা এখন লিখবো যে প্রথমে 0 হলে, প্রথমে 0 থাকলে সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হয় না, সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট হয় না, 4 অঙ্ক বিশিষ্ট হয় না। এটা যদি আমরা লিখলাম, তো সুতরাং প্রথমে 0 রেখে, 0 রেখে দেখো প্রথমে যে 0 রেখে দিই অঙ্ক থাকলে 5টা, তাই প্রথমে 0 রেখে সংখ্যা গঠন করা যায়, সংখ্যা গঠন করা যায়। দেখো তখন হচ্ছে কি আমাদের 3টা ঘর থাকে, প্রথম 0 বসাই দিছি তাতে ঘর থাকে 3টা, 1টা 2টা 3টা ঘর থাকে। আর আমাদের সংখ্যা থাকে, অঙ্ক থাকে মোট 5টা, তাহলে 5p3। তো ক্যালকুলেশন করলে আমার দেখো কি আসে, তাহলে 5p3 অ্যান্সার আসে আমাদের 60। দেখো এখন খেয়াল করো যে আমাদের যদি প্রথমে 0 আসে, প্রথম ঘরে যে 0 বসাই দিই সেক্ষেত্রে কিন্তু আমার 4 অঙ্ক হয় না, হয়ে যায় কি 3 অঙ্ক বিশিষ্ট। যার কারণে আমরা করলাম কি, এই যে এই সংখ্যাগুলো কিন্তু আর হবে না। কারণ আমি যে প্রথমটা যেটা নিয়েছি সেটা নিয়েছিলাম যে 6টা অঙ্ক থেকে 4টা অঙ্ক নিয়ে, সেটা হয়েছিল 360টি অঙ্ক সংখ্যা। কিন্তু 360টি সংখ্যার মাঝে কেউ কেউ আবার মাঝে সামনে 0 চলে আসতে পারে। যখন 0 চলে আসবে তখন কিন্তু সেটা আর আছে 3 অঙ্ক, 4 অঙ্ক থাকবে না, সেটা হয়ে যাবে কি 3 অঙ্ক। আর 3 অঙ্ক যেগুলো হবে সেগুলো তো অবশ্যই বাদ পড়তে হবে। তার মানে সুতরাং আমরা বলতে পারি যে অর্থপূর্ণ, তাহলে আমরা এখান থেকে লিখবো যে অর্থপূর্ণ সংখ্যা হবে, সংখ্যা হবে 360 থেকে 60 বিয়োগ, ক্যালকুলেশন করে 300টি। এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবার বিষয়টা বোঝাচ্ছি, তোমাকে এটা বুঝেছো এটা? Yes, sir. মানে আমরা এখানে প্রথম যেটা নিয়েছি 6p4 ওভারঅল নিয়েছি সবগুলো, সে 0 আসতে পারে, এটি সব আসতে পারে। 6p4 মানে 6টা জিনিস থেকে 4টা জিনিস নিয়েছি, কারণ কি 4 অঙ্ক বিশিষ্ট অঙ্ক করতে হবে, সংখ্যা করতে হবে, যার কারণে 360টি হয়েছে। কিন্তু প্রথমে তো 0 আসতে পারে, আর 0 আসলে সেগুলো তো আর 4 অঙ্ক বিশিষ্ট হলো না, তখন হয়ে গেল 3 অঙ্ক বিশিষ্ট। সেগুলো কতগুলো, সেইগুলো হচ্ছে অনলি 60টা। এজন্য 360 থেকে 60 বিয়োগ করে আমি যেটা পাইলাম সে অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে 300টি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা পরের যে অঙ্কটা সেটা হচ্ছে তোমাদের 3-এর 1, এটা তোমাদের এই থাকবে, হোমওয়ার্ক থাকবে। আমি 3-এর 2 করে দিলাম। এখন যেটা শেখাবো সেটা হচ্ছে তোমার 5-এর 1, 4 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এখান থেকে কয়েকটা অঙ্ক দেখা দেবো, দেখবা তোমরা সবগুলো পারবে করতে। এখানে খেয়াল করো 5-এর 1 বলতেছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায় 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে অঙ্ক আছে কয়টা এখানে, 1 2 3 4 5টা, এখানে 5টা আছে আমাদের এখানে অঙ্ক, এবং বলতেছে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়। দেখো বিজোড় সংখ্যা গঠন করা যায়। এখন খেয়াল করো আমি এখানে 5টা ঘর আঁকাই নিলাম, আমরা 5টা ঘর আঁকাই নিলাম, 1 2 3 4 5।
এখন কথা হলো যে যেহেতু বিজোড় সংখ্যা গঠন করতে হবে, তাহলে অবশ্যই তোমরা জানো যে সর্বডানে সেই সংখ্যাটা অবশ্যই বিজোড় হওয়া লাগে, মানে এই সংখ্যা অঙ্কটা অবশ্যই বিজোড় হওয়া লাগে। যেমন আমি যদি বলি যে 13 একটি সংখ্যা, যেখানে দেখো সর্বডানের যে অঙ্কটা এটা কিন্তু বিজোড়, যার কারণে পুরো সংখ্যাটা কিন্তু বিজোড় হয়ে গেছে। বুঝতে পারছো সেটা? আবার যদি বলি 12, তার মানে কি সর্বডানে যে সংখ্যাটা নিয়েছি সেটা হচ্ছে 2, জোড় সংখ্যা হওয়ার কারণে পুরো সংখ্যাটা আমাদের জোড় হয়ে গেছে। তার মানে আমাকে যদি বিজোড় সংখ্যা গঠন করতে হয় অবশ্যই সর্বডানে বিজোড় অঙ্ক বসাতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। সর্বডানে আমাকে বিজোড় অঙ্ক বসাতে হবে। এখন কথা হলো যে আমি হ্যাঁ অবশ্যই বোঝাবো। খেয়াল করো, একটা বিজোড় সংখ্যা কখন হয় জানো? বিজোড় সংখ্যা আমি চিনতে পারি কিভাবে? সেটা হচ্ছে যদি সর্বডানে ওই অঙ্কটা বিজোড় হয় তখন সেটাকে বলি যে বিজোড় সংখ্যা। আবার সর্বডানে যে অঙ্কটা জোড় হয় তখন সে বলি যে এই সংখ্যাটা জোড় সংখ্যা। তাহলে এখন বলতেছি যে এখানে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করতে হবে, তাহলে অবশ্যই সর্বডানে এই ঘরটা আছে, এই ঘরটাতে বিজোড় অঙ্ক বসাতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, সর্বডানে বিজোড় অঙ্ক বসাতে হবে। এখন কথা হলো যে আমরা যে একটু সমাধানটা করি, যে লিখি এরকম করে, সলিউশনটা হচ্ছে যে আমরা এখন এভাবে লিখবো যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে নিম্নোক্ত উপায়ে যাবে। আমরা এভাবে নিম্নোক্ত উপায়ে, দেখো তো উপায়গুলো কি কি। একটা উপায় হচ্ছে সর্বডানে, খেয়াল করো এখানে আসছে যে বিজোড় অঙ্ক কয়টা আছে দেখো তো, অনলি দুইটা আছে না? 3 আর 5। এখানে বিজোড় অঙ্ক আছে অনলি 5 এবং 3। তাহলে আমাকে যদি বিজোড় সংখ্যা গঠন করতে চাই তাহলে সর্বডানে একবার 5 বসতে পারে, একবার 3 বসতে পারে। কারণ আমি লিখলাম যে বিজোড় সংখ্যা গঠন করা যাবে নিম্নোক্ত উপায়ে, সেটা আছে সর্বডানে 3 হবে, একবার লিখলাম। আর 2 নম্বর অপশনে লিখলাম যে সর্বডানে 5 হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কারণ সর্বডানে আমি তোমাকে বললাম একটা সংখ্যা, বিজোড় সংখ্যা চেনার উপায়টাই কি, সর্বডানের যে অঙ্কটা দেখে বুঝতে হয় যে আসলে অঙ্কটা জোড় না বিজোড়। তাই সর্বডানের যে আমাদের ঘরটা, সেই ঘরটা হয়তো বা 3 বসতে পারে অথবা 5 বসতে পারে, তাহলে সেটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তা আমি বললাম কি যে এই দুইটা উপায় করতে পারি, সর্বডানে 3 বসায়া আর 5 বসিয়ে, এই দুইটা উপায় করতে পারি। এখন দেখো যে 1 এর জন্য আমি যদি 1 এর জন্য কাজ করি তাহলে কি হয়? 1 এর জন্য কাজ করলে দেখো আমি কি করতেছি, সর্বডানে 3 বসাইছি, খুব মনোযোগ দাও, সর্বডানে আমি 3 বসাই দিছি। বাকি ঘর কয়টা থাকে? 1টা 2টা 3টা 4টা না? এখন এই 4টা ঘরে আমাদের বাকি যে 4টা যে অঙ্ক আছে সেটা বসবে। 3 তো আমি এখানে ফিক্সড করে দিছি, 3 এর সমস্যা নেই আর। বাকি যে 4টা ঘর আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘরে 4টা অঙ্ক বসবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা একটা কথা বলো, না বলে আমি বুঝতে পারবো না তো। জি স্যার। বুঝতে পারছো? দেখো এই 3টাকে জি আমি ফিক্সড স্যার। করে দিছি, এখানে ফিক্সড করে দিছি 3 3 হবে। 3 যদি হয়ে থাকে তাহলে এই যে বাকি যে 4টা ঘর, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘরে 4টা অঙ্ক বসবে। 6 বসতে পারে, 2 বসতে পারে, 5 বসতে হ্যাঁ। পারে, বসতে পারে, এরকম বসতে পারবে। তাহলে 1 এর জন্য বিজোড় সংখ্যা হবে, দেখো বিজোড় সংখ্যা কত হবে তাহলে? বিজোড় সংখ্যা হবে আমাদের 4p4। দেখো তো বোঝো নাকি? বোঝনি? n সংখ্যক জিনিস থেকে যদি r সংখ্যক জিনিস নিয়ে বাজে। তাহলে npr হয়। তো যেহেতু আমাদের 4টা অঙ্ক আছে 4টা জায়গায় বসবে, তাহলে কি n4p4। কথা ক্লিয়ার? বুঝতে পারছো?
এটাকে 4 ফ্যাক্টরিয়াল লেখা যায়। এখন খেয়াল করো, হ্যাঁ স্যার। এটা আমাদের হলো, কিন্তু আমি বলছি শুধু বিজোড় সংখ্যা গঠন করবে, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কিন্তু হবে না। অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কিভাবে দেখো, এখন খেয়াল করো, এই যে বাকি যে অঙ্কগুলো ছিল আমার, বাকি অঙ্ক ছিল 0, তারপর ছিল 2, 5, 6। এখন 6 তো সামনে এলে সমস্যা নাই, 5 আসলেও সমস্যা নাই, 2 আসলেও সমস্যা নাই, কিন্তু 0 যদি প্রথমে চলে আসে তখন সেটা কি 5 অঙ্ক বিশিষ্ট হবে? না। দেখো এই আমি এখানে 3 ফিক্স করে দিছি, 3 ফিক্স করে দিছি। এখন 0 যদি কখনো এর ভিতরে আসে, 0 প্রথমে বসাই দিলাম, তাহলে বাকি যে 3টা অঙ্ক, 1 মানে 2, 5 আর 6, সেই 3টা অঙ্ক এই 3টা জায়গায় বসবে। হ্যাঁ। ঠিক আছে, তার মানে আমি প্রথম করলাম কি, বললাম কি এখানে তো 6 আসলেও সমস্যা নাই, 5 আসলেও সমস্যা নাই, কিন্তু যে 0 আসে তখন কিন্তু সেই অঙ্কটা আর 5 অঙ্ক বিশিষ্ট হবে না, তখন সেটা হবে কি 4 অঙ্ক বিশিষ্ট। এখন কোনগুলো সংখ্যা সেটা এরকম প্রবলেম হয়, সেই অঙ্কগুলো আমরা এখন দেখে নেব। সেটা কিভাবে দেখবো, দেখো প্রথমে আমি 0 বসাই দিছি, ফিক্সড করে দিছি, লাস্টে 3 ফিক্সড করে দিছি, তাহলে বাকি যে ঘরগুলো আছে 1টা 2টা 3টা, এই 3টা ঘরে 3টা অঙ্ক বসবে। তো 3টা ঘরে যে 3টা অঙ্ক বসে তার সূত্রটা কি হবে, 3p3, ঠিক না? কিন্তু প্রথমে 0 হলে, হ্যাঁ। তাহলে এখন আমরা লিখতে পারি কিন্তু প্রথমে 0 হলে, 0 বসলে, 0 বসলে সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট হয় না, সংখ্যাটি 5 অঙ্ক, সরি 5 অঙ্ক বিশিষ্ট হয় না। পাঁচ অঙ্ক বিশিষ্ট হয় না। তো এখন খেয়াল করো, যদি প্রথমে 0 বসলে যে সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট না হয়, তাহলে সেগুলো কোনগুলো সেগুলো আমরা বের করব। তাহলে এখানে দেখো প্রথমে 0 ফিক্সড করছি, লাস্টে 3 ফিক্সড করছি, তাহলে আমাদের অঙ্ক আছে 3টা, জায়গাও আছে 3টা, তাহলে সেটা কি হবে, সেই অঙ্কটা হবে কি 3p3। তাহলে আমাদের এখন একটু লিখতে পারি আমরা এইভাবে সরাসরি না লিখে, আহ লিখতে পারি যে কিন্তু প্রথমে 0 বসলে সংখ্যাটি 5 অঙ্ক বিশিষ্ট হয় না। এখন 0 বসিয়ে সংখ্যা গঠন করা যায়। তাহলে আমরা এখন এটা লিখতে পারছি যে প্রথমে একটা ভাষাটা লিখলাম, প্রথমে 0 বসিয়ে সংখ্যা গঠন করা যায়, সংখ্যা গঠন করা যায় 3p3 উপায়ে। আমরা প্রথমে এত লিখলাম, পরে কিন্তু ভাষাগুলো বেশি লিখবো না, 3p3 উপায়ে। তো তাহলে এখন দেখো, তাহলে এই যে প্রথমে যে 0 বসা দেওয়ার কারণে আমাদের এই সংখ্যাগুলো আমার 4 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট হলো না, তাহলে অবশ্যই আমার এটা বিয়োগ করতে হবে। তার মানে সেক্ষেত্রে আমরা লিখবো সুতরাং অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা সেটা কত হবে, সেটা হবে কত হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, মানে 3p3 মানে 3 ফ্যাক্টরিয়াল হয়। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কত, 24, এটা হয় 24 আর এটা হচ্ছে তোমার 6, মানে 18 হয় এটা। অনুরূপ ভাবে তুমি যদি এই যে এইটা নিয়ে কাজ করো, এটা তো একের জন্য আমি করলাম এতগুলো, প্রথমে লাস্টে আমি 3 বসিয়েছি, তারপরে হচ্ছে যে সংখ্যা নিয়ে 4 নিয়ে ক্যালকুলেশন করলাম, আর প্রথমে যদি 0 লাস্টে 3 হয় সেগুলো তো 5 অঙ্ক বিশিষ্ট হয় না, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলাম, করে লাস্টে দেখো আমার অ্যান্সার আসলে তো 18। এই 6টা বিয়োগ করলাম কেন, এই 3 ফ্যাক্টরিয়াল বিয়োগ করলাম এই কারণে যে যদি প্রথমে 0 চলে আসে সেক্ষেত্রে সেটা 5 অঙ্ক বিশিষ্ট হয় না, কোনগুলো 5 অঙ্ক বিশিষ্ট হয় না সেটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, আর সেজন্য আমি এটা বিয়োগ করে দিলাম। তো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে কি এতটি, এই যে সর্বডানে 3 বসালে, এখন সর্বডানে যদি 5 বসাই অনুরূপ ভাবে তাহলে কি হবে বলতে পারবা, অনুরূপ ভাবে দেখো সর্বডানে 5 বসিয়ে অর্থপূর্ণ বিজোড় সংখ্যা,
অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে একবারে করলে, আমি যদি করি সেক্ষেত্রে এখানে এরকম 4p4 মাইনাস 3p3 অর্থাৎ ক্যালকুলেশন করলে 18। এখানকার অ্যান্সারটা কত হবে? এখানকার অ্যান্সার হবে তাহলে মোট বিজোড় সংখ্যা গণনা করার উপায়। তাহলে মোট উপায় হচ্ছে তোমার 18 প্লাস 18 মানে হচ্ছে 36টি। কি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন এটা যে বুঝে থাকো তাহলে আমরা একটা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা দেখো, পরের যে একটা অঙ্ক আছে এগুলো খুব সোজা অঙ্ক। আমাদের এখানে দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কে তোমরা বই খুলে দেখো। 6 নম্বর বলতেছে যে মার্কেট, আমি বেশি এখন ভাষাটা লিখবো না, তোমরা একটু উইকেন্ড নিবে, কয়েকটা ভাষা লিখবো। 6 এর 2 নম্বরটা বলতেছে কি যে মার্কেট শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়। তাহলে এখানে কি আছে? মার্কেট আছে। মার্কেট, এখন বলতেছে মার্কেট শব্দটিকে সবগুলো ব্যবহার করে কতভাবে সাজানো যাবে লিখতে হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি সবগুলো নিয়ে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হয়, আর যদি কিছু কমন থাকে সেই কমন গুলোকে আমরা ভাগ করে দিতে হয়, অর্থাৎ যেগুলো একই রকম থাকবে সেটাকে যদি পিটা দুইটা থাকে, পি ফ্যাক্টোরিয়াল, টি ফ্যাক্টোরিয়াল, এস ফ্যাক্টোরিয়াল, এটা প্রমাণ করে তোমাদেরকে আমি দেখাইছিলাম, যেটা হয়ে যাবে। এখন দেখো এই যে মার্কেট শব্দটি যদি আমি সাজাই বা এটাকে যদি আমি সাজাতে চাই সবগুলো অক্ষর একবারে নিয়ে, দেখো তো মার্কেটে কোনো কি একাধিক শব্দ আছে? মোট শব্দ আছে কয়টা? 1 2 3 4 5 6, মোট 6টা অক্ষর আছে। তাহলে আমি এখানে লিখতে পারি খুব সোজা অঙ্ক যে 1 2 3 4 5 6টা। তারপর মার্কেট শব্দটিতে অক্ষর আছে 6টি। দেখো এর ভিতরে কোনো কমন নেই, কোনো কমন অংশ আমি দেখতেছি না, কমন কোনো বা একাধিক কোনো বর্ণ এখানে নাই বা অক্ষর নেই। তাহলে মার্কেট শব্দটিতে অক্ষর আছে 6টি, সুতরাং সাজানোর উপায়। তাহলে সাজানোর উপায়টা দেখো, আমি বলছিলাম কি যে n সংখ্যক জিনিস থেকে যদি n সংখ্যক জিনিসই সাজাই, সেটা সূত্র হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এখানে যেহেতু n সংখ্যক জিনিস নিয়ে মানে 6টা বর্ণ নিয়ে আমি কাজ করতেছি, যেহেতু সেক্ষেত্রে আমাদের সাজানোর উপায়টা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 6 ফ্যাক্টোরিয়াল। আর 6 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার করলে যেটা হয় তোমার 720। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমি কিভাবে বুঝবো তোমরা করতেছো বা বুঝতেছো? দেখো তাহলে আমরা এখানে মার্কেট শব্দটিকে সাজানোর উপায়টা দেখলাম কি 720। এখন কি হল করো যে এখানে ছিল যে যতগুলো আমাদের বর্ণ থাকবে, আমরা শিখছিলাম যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে যদি সাজাই তার মানটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হয়, উপায়টা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হয়। এখন যদি কিছু এর ভিতরে কমন থাকে বা একই রকম থাকে তাও সেগুলো ভাগ করে দিতে হয়। যেহেতু এখানে কোনো কমন জিনিস নাই, যার কারণে আমরা করলাম কি কোনো ভাগ টাগ দিলাম না, শুধু n ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। তারপরে 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমাদের অ্যান্সার হলো 720। এখন খেয়াল করো যে আমাদের এই যে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, 6-3 নম্বর অঙ্কটা। 6-3 খুবই ইম্পর্টেন্ট, যে এখানে ট্রায়াঙ্গেল একটা শব্দ আছে, ট্রায়াঙ্গেল। 6-3 ট্রায়াঙ্গেল। দেখো বলতেছে ট্রায়াঙ্গেল শব্দটিকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায়, তোমাকে লিখতে হবে।
যেখানে দেখো আমাদের ট্রায়াঙ্গেল যেটা আছে 1 2 3 4 5 6 7 8টা অক্ষর আছে। এখন এখানে 8টা অক্ষর আছে, আমি বলতেছি যে ট্রায়াঙ্গেল শব্দটিকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখবো না, না রেখে কত উপায় সাজানো যায়। এখন কথা হলো যে এখানে প্রথম আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল শব্দটি অক্ষর আছে কয়টা দেখো। অক্ষর বললাম কি, তার মানে ট্রায়াঙ্গেল শব্দটিতে অক্ষর আছে। অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8টি। 8টি অক্ষর আছে। এর মাঝে, এর মধ্যে দেখো আমাদের যে স্বরবর্ণ কয়টি আছে, স্বরবর্ণ আছে স্বরবর্ণ আছে যে 1টা 2টা 3টা। স্বরবর্ণ আছে 3টি। সেটা কি কি? 3টি আছে, সেটা হচ্ছে তোমার এ, ই আর আই। 3টে স্বরবর্ণ আছে। তারপর ট্রায়াঙ্গেল শব্দটিতে অক্ষর আছে 8টি, এর মধ্যে আছে স্বরবর্ণ আছে 3টি, সেটা এই আই, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন, মানে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ওকে, এখন প্রশ্নটা বলতেছে যে এই যে 3টা স্বরবর্ণ আছে, এই 3টা স্বরবর্ণ আছে পাশাপাশি না রেখে। এখন বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের কাজটা হচ্ছে যে এদেরকে পাশাপাশি রেখে কত উপায় সাজানো যায় সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখবো যে এই ট্রায়াঙ্গেল শব্দটাকে কতভাবে সাজানো যায়। এখন তাহলে প্রথমে কাজটা যে এই ট্রায়াঙ্গেল শব্দটিকে সাজানো যায়, তাহলে আমরা লিখবো কি ট্রায়াঙ্গেল শব্দটিকে সাজানো যায়। শব্দটিকে সাজানো যায়। তাহলে কত উপায়ে? এখানে সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8টা। তার মানে 8 ফ্যাক্টরিয়াল, এত উপায়। এটা কি বুঝতে পারছো বিষয়টা? প্রথমে আমরা দেখে নিলাম এখান থেকে ট্রায়াঙ্গেল শব্দটিকে কত উপায়ে সাজানো যায়। ট্রায়াঙ্গেল শব্দটি সাজানো যাচ্ছে 8 ফ্যাক্টরিয়াল উপায়ে। এখন যেহেতু এদের ভিতরে কোনো মানে একই রকম জিনিস নাই, আছে কি TRIANGLE, আমার তো মনে হচ্ছে এখানে কোনো নেই, সেক্ষেত্রে কোনো ভাগ হয়নি। তার মানে ট্রায়াঙ্গেল শব্দটিকে সাজানো যাচ্ছে 8 ফ্যাক্টরিয়াল উপায়ে। এখন কথা হচ্ছে যে প্রথমে আমার যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে যে এই স্বরবর্ণগুলোকে, 3টা যে স্বরবর্ণ আছে, আমাকে একটা ধরবো। মনে করবো যে ওরা এক জায়গায় আছে, একই সাথে সাথে আছে। মনে করো যে বলতেছে যে এটা পাশাপাশি থাকবে না। তা আমরা এখন খেয়াল করবো যে কোথায় কোথায় পাশাপাশি থাকে ওরা, সেগুলো বের করে নিব। কোথায় কোথায় পাশাপাশি থাকবে সেটা বের করে নেওয়ার পরে মোট সংখ্যা থেকে যদি ওইগুলো বাদ দিই, তাহলে আমরা কিন্তু পাবো কোথায় কোথায় পাশাপাশি থাকবে না সেটা। কথা কি বুঝতে পারছো? তোমাদেরকে আমি বিষয়টা আবার বলি। দেখো এখানে আমরা মোট সাজানোর উপায়টা লিখে নিলাম। এখন আমরা দেখব যে এরা তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পাশাপাশি আসতে পারে, আর কোন কোন সংখ্যাগুলোতে তারা পাশাপাশি আসবে সেটা আমরা বের করে নেব। সেটা বের করে নেওয়ার পরে মোট সংখ্যা থেকে যদি ওই সংখ্যাগুলো বিয়োগ করি, তাহলে আমরা পাবো কি কোন সংখ্যাগুলো পাশাপাশি থাকবে না, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো এখন কথা হলো যে এই সর্বর্ণ 3টা আছে, এটা একটা ধরে নেব। এখন দেখো যে যেটা আসতেছে স্বরবর্ণ স্বরবর্ণগুলো কি একটি ধরে নিয়ে। দেখো দেখো এখন স্বরবর্ণগুলো কি একটি ধরে নিয়ে, তাহলে একটা যদি ধরি, দেখো খেয়াল করো এখানে 3টা মিলে একটা হচ্ছে, আর মোট ছিল 8টা। তাহলে 8টা যদি হয়ে থাকে, তাহলে 3টা বাদ দাও, থাকে আছে 5টা। 5টার এখানকার 3টা মিলে একটা, মানে 6টা। তো দেখো তো 6টা হবে না? দেখো স্বরবর্ণগুলোকে একটি ধরে নিয়ে, তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি, যদি আমরা এগুলো লিখতে পারি যে স্বরবর্ণগুলোকে যে একটা ধরে নিয়ে সাজানো যায়। সাজানো
যাই, দেখো খেয়াল করো, 3টা যদি আমি একটা ধরি, আর মোট আমার আছে কত এখানে 8টা, তা 8টা থেকে তাহলে 3টা বাদ দিলে থেকে 5টা, 5টার এখানকার 3টা মিলে একটা, মোট 6টা। তার মানে আমি এখান থেকে আমরা 6 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, সাজানো যায় 6 ফ্যাক্টরিয়াল উপায়ে, 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। তো এখানে ক্যালকুলেশন করলে তাহলে আমাদের আসে হচ্ছে কত 720। এখন কথা হলো যে এই যে 3টা আমরা যে এখানে 3টা নিয়েছিলাম এ ই আই, এরা কিন্তু নিজেদের ভিতরে আবার কিন্তু সাজতে পারে। তোমাদেরকে আমি একটু যদি এখানে দেখাই যে আমাদের 3টা মনে করো যে এদেরকে তো এক জায়গায় করে নিয়েছি আমি, এ ই আই, এদের যে এক জায়গায় করে নিয়েছি, এরা কিন্তু আবার নিজেদের ভিতরে আবার সাজতে পারে। নিজেদের সাজতে পারে বলতে বোঝাচ্ছে প্রথমে যদি এখানে এ বসে, এখানে ই বসলো, এখানে আই বসলো, আবার আইটা এখানে আসলো, ইটা এখানে গেল, এরকম করে কিন্তু চেঞ্জ হতে পারে, নিজেদের ভিতরে চেঞ্জ হতে পারে। তা আমরা কি লিখতে পারি, আবার স্বরবর্ণগুলো নিজেদের ভিতর সাজতে পারে 3 ফ্যাক্টরের উপায়ে। তা আমরা লিখতে পারি যে আবার স্বরবর্ণগুলো নিজেদের মাঝে সাজে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। কেন 3 ফ্যাক্টরিয়াল? কারণ দেখো 3টা আমাদের বর্ণ 3টা জায়গায় এরা বসবে, তাহলে কি 3 ফ্যাক্টরিয়াল হবে, 3p3 হবে। তার মানে কি আমরা লিখলাম কি আবার স্বরবর্ণগুলো নিজেদের মাঝে সাজে 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে মোট, তার মানে কি এখন দেখো স্বরবর্ণগুলো একত্রে রেখে, তাহলে আমরা এখন লিখতে পারি স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়। সুতরাং স্বরবর্ণগুলোকে বর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়। সেটা হচ্ছে তোমার এই 720 গুণন 6 ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে কত হয়, গুণন 6, 4320। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বিষয়টা, আমরা কিন্তু এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আগে দেখে নিয়েছি যে কত উপায়ে ট্রায়াঙ্গেলটাকে সাজানো যায়। এখন এই ট্রায়াঙ্গেল সাজানোর ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে এই যে স্বরবর্ণ 3টা আছে এরা পাশাপাশি বসে যেতে পারে। তা আমরা করলাম কি, কোন কোন সংখ্যা বা শব্দই এই 3টা মানে স্বরবর্ণ পাশাপাশি বসবে সেটা কিন্তু আমরা বের করে নিলাম। সেটা কিভাবে বের করলাম, প্রথমে করলাম কি যে এটাকে একটা ধরে নিলাম যে ওরা একটা হয়ে আছে। তাই একটা ধরে নেওয়ার ক্ষেত্রে এই সেই একটা আর এখানকার 5টা, মোট 6টা, 5টা যে ভিন্ন ভিন্ন ছিল, মোট 6টা। এই 6টা আবার দেখছি যে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে এরা নিজেদের ভিতরে সাজতে পারে। এখন এই যে 3টাকে আমি ধরছিলাম একটা, এরা এরা আবার নিজেদের ভিতর সাজতে পারে। এখন নিজেদের ভিতর সাজার পরে তার মানে কি স্বরবর্ণগুলোকে তাহলে আমরা দেখছি পাশাপাশি রেখে সাজানোর উপায়টা হচ্ছে কি এটা হয়। এখন এগুলো হচ্ছে পাশাপাশি রেখে সাজানো। এখন মোট সাজানো থেকে যদি পাশাপাশি রেখে সাজানোটা বিয়োগ করি, তাহলে আমরা পাবো কি পাশাপাশি না রেখে বিন্যাসটা। তার মানে এখন আমরা বলবো কি লাস্টে যে সুতরাং পাশাপাশি না রেখে, সুতরাং স্বরবর্ণ গুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস। সেটা কত দেখো, সেটা টোটাল থেকে, টোটাল ছিল আমাদের 8 ফ্যাক্টরিয়াল, তা থেকে আমরা এটা বিয়োগ হবে 4320 বিয়োগ। এখন 8 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, 8 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করলে 40,000 40,320। মাইনাস আছে 4320। তো তুমি এখানে ক্যালকুলেশন করো, মাইনাস 4320 আসে 36,000। তার মানে আমাদের যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে কি 36,000। বুঝতে পারছো তোমরা সবাই? এটা ইয়েস আমাদের স্যার। আছে। এখন কথা হচ্ছে অনেক কমপ্লিকেটেড। এই ধরনের অঙ্ক অনেক প্রচুর আছে, কমপ্লিকেটেড। এখানে প্রচুর অঙ্ক আছে। তোমরা এখানে মোটামুটি তোমাদের জন্য 11 পর্যন্ত এবং 17 সব হোমওয়ার্ক থাকবে।
আমি 11 এবং 17 করে দিব না। 11 মানে কি 6 থেকে শুরু করে 11 পর্যন্ত সবই একই রকম অঙ্ক। আবার এখানে যে 17 নম্বর অঙ্কটা আছে সেটাও কিন্তু একই রকম অঙ্ক। তো 17 নম্বর এবং 6 থেকে 11 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা বাসায় করবে এভাবে। ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ। এখন তোমরা তো কোনো প্রশ্নও করো না যে আসলে স্যার এখানে বুঝি নাই বা এখানেই করেন নাই। কি ব্যাপার? তোমরা কি সমস্যা তোমাদের? হ্যাঁ, বলো একজন। অবশ্য সময় তো শেষ। less than 1 মিনিট। তার মানে তোমরা সব স্যার বুঝোই। সমস্যা না। সমস্যা নেই। না সবগুলো স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সবগুলো বোঝো এই কারণে তোমাদের সমস্যা হয় না। ঠিক না? ও। তো ঠিক আছে তাহলে তোমাদের এই অঙ্কগুলো হোমওয়ার্ক থাকলো সামনে